ওকে, দোয়ারবাসিনী শুনতে পাচ্ছে। বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, অলরেডি 15 মিনিট হয়ে গেছে জয়েন করার কারণে আমি ওয়েট করছিলাম। সো লেটস শেয়ার দ্য স্ক্রিন। আগের দিনকে আমরা কিছু আলোচনা করেছিলাম। আগের দিনে হয়তো আমি ক্লাস নিইনি, তার অন্য আরেকজন নিয়েছিলেন। আজকে আমরা যেটা মেইনলি আলোচনা করব, ক্রোমোসোমের গঠন নিয়ে আগের দিনকে আলোচনা করা হয়েছিল। আজকে আমরা তার পরবর্তী ডিএনএ এর গঠন নিয়ে একটু আলোচনা করব। তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? এনিওয়ান প্লিজ হাত তুলে একটু রেসপন্স করো। হাত তুলে একটু রেসপন্ড করো। স্ক্রিনটা দেখতে পাচ্ছিলে? দোয়ারবাসিনী, বেরগ্রাম, ওকে, ঠিক আছে। ওকে, ক্লাসের পরে 1:30টার পরে। ওকে, তো আমরা যেটা আগের দিনকে আলোচনা করেছিলাম, তো আজকে সেটারই একটা কন্টিনিউয়েশনে দ্য কম্পোজিশন অ্যান্ড স্ট্রাকচার অফ ডিএনএ এবং আরএনএ। ক্রোমোসোমের মধ্যে গঠনে হয়তো তোমরা আগের দিনকে দেখেছিলে যে আমাদের কোষের নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, ক্রোমোসোম থাকে। সেই ক্রোমোসোমের দুটো বাহু রয়েছে, একটা হচ্ছে গিয়ে লং আর্ম আর একটা হচ্ছে গিয়ে শর্ট আর্ম বলা হয়, দীর্ঘ বাহু। তার মাঝখানে হচ্ছে গিয়ে সেন্ট্রোমিয়ার রিজিয়ন রয়েছে, সেই সেন্ট্রোমিয়ার রিজিয়ন, এবং তার শেষের প্রান্তটাকে বলা হয় টেলোমিয়ার অঞ্চল। তার শেষের দিকটাকে বলা হচ্ছে টেলোমিয়ার অঞ্চল। সেই টেলোমিয়ার বা এই পুরো ক্রোমোসোম যেটা বলা হচ্ছে সেটা বেসিক্যালি অনেকটা পেঁচানো পেঁচানো একটা আকৃতি, কিন্তু সেই সুতোটা যেটা দিয়ে পেঁচানো হচ্ছে সেটা যদি দেখা হয়, ইটস নাথিং বাট বেসিক্যালি ইটস আ ডিএনএ। এই যে ডিএনএটা, এই ডিএনএটাই বিভিন্নভাবে পেঁচিয়ে পেঁচিয়ে, ডিএনএ নিজেই হচ্ছে কি দ্বিতন্ত্রী স্ট্রাকচার, এবং সেটাই ধরে নেওয়া যাক ডিএনএটা একটা হচ্ছে কি সুতোর মতো অংশ, সুতো একটা। তাহলে সেটাকে বিভিন্ন একটা প্রোটিন আছে যেটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন, তার চারপাশে জুড়ে পেঁচিয়ে পেঁচিয়ে ওটা হচ্ছে কি আলটিমেটলি একটা ক্রোমোজোমের আকার ধারণ করে। ওকে, কোষ বিভাজনের সময় এই ডিএনএ এর কথা যখন হচ্ছে, সেই ডিএনএ এর গঠনটা আমরা হচ্ছে কি আজকে একটুখানি ডিটেলে দেখব এবং আলোচনা করব। এবং ডিএনএ শুধুমাত্র নয়, আরএনএ। ডিএনএ আরো একবার বলছি, সেটা হচ্ছে কি ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, এবং আরএনএ যার পুরো কথা হচ্ছে কি রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে মনে রাখার জন্য আমরা বোঝার চেষ্টা করব এই ডিএনএ এর ডিঅক্সিরাইবো আর রাইবো নিউক্লিক অ্যাসিড এই ব্যাপারটা কি। তো ডিএনএ আর আরএনএ বেসিক্যালি অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে তৈরি, যেটা আন্ডারলাইন করলাম, অনেকগুলো নিউক্লিওটাইড পরপর জুড়ে জুড়ে তৈরি হয়। এই নিউক্লিওটাইড গুলো কিভাবে জোড়ে আমরা দেখবো একটু বাদে। সেই নিউক্লিওটাইড গুলোর গঠন যদি দেখা হয়, তার মধ্যে কি থাকে, তার মধ্যে একটা সুগার থাকে, একটা শর্করা থাকে, পেন্টোজ শর্করা, পেন্টোজ সুগার থাকে, নাইট্রোজেন যুক্ত একটি বেস থাকে, আর একটা ফসফেট থাকে। আর ফসফেট গ্রুপ, একটা পেন্টোজ সুগার, আর একটা নাইট্রোজেন কন্টেনিং বেস। তো ফার্স্ট লেটস সি দিস ওয়ান, আ পেন্টোজ সুগার। ওকে, সেই সুগারটা কি বা শর্করাটা কি? সেটা হচ্ছে গিয়ে রাইবোজ শর্করা আছে আমাদের শরীরে বা উদ্ভিদের শরীরে বা সমস্ত প্রাণীর শরীরে, আর একটা হচ্ছে গিয়ে ডিঅক্সিরাইবোজ শর্করা। ডিঅক্সিরাইবোজ শর্করা যে নিউক্লিওটাইড গুলোর মধ্যে রয়েছে, সেটাই বেসিক্যালি ডিএনএ তৈরি করতে লাগে। ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবোজ শর্করাটা থাকে হচ্ছে গিয়ে আরএনএ এর মধ্যে, রাইবো নিউক্লিক অ্যাসিড। এই দু ধরনের নিউক্লিক অ্যাসিড হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে, কোষের মধ্যে রয়েছে। কোষের কখনো কখনো সাইটোপ্লাজমের মধ্যে হতে পারে, বা নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, বা কোনো কোষাঙ্গাণুর মধ্যেও থাকতে পারে, উদাহরণ হিসাবে মাইটোকন্ড্রিয়া। নিউক্লিয়াস ছাড়া আমাদের শরীরের একমাত্র কোষাঙ্গাণু যার মধ্যে নিজস্ব ডিএনএ উপস্থিত রয়েছে। ডিএনএ শুধুমাত্র যেটা বংশগতির ধারক এবং বাহক বলা হয়, যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং, ডিএনএ টেস্ট করে জানা যায় যে হচ্ছে গিয়ে বাবা মা
বা সন্তানের নির্ধারণ করা হয় ফরেন্সিকে। তো এই ডিএনএটা হচ্ছে গিয়ে বেসিক্যালি কোথায় থাকে, কোষের নিউক্লিয়াসে থাকে। কিন্তু শুধুমাত্র কোষের নিউক্লিয়াসে নয়, কিছুটা পরিমাণ ডিএনএ মাইটোকন্ড্রিয়ার মধ্যেও থাকে, যেটা মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ, যেটাকে বলা হয় এমটি ডিএনএ। মাইটোকন্ড্রিয়া থেকে এম আর টি নেওয়া হয়, তো সেটাকে শর্টে লেখা হয়, সরি, এম টি, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। সেটা হচ্ছে কি মাইটোকন্ড্রিয়ার নিজস্ব একটা ওন ডিএনএ সেটআপ রয়েছে। তাহলে আমরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে এক একটা নিউক্লিওটাইড বলা হচ্ছে, তো আমরা নিউক্লিওটাইডটাকে আরেকবার দেখে নিই। তাহলে আমাদের দুটো শর্করার কথা আমরা বললাম, তাহলে এখনো কোশ্চেন বাকি রইলো এই দুটো নিয়ে, যে নাইট্রোজেন কন্টেনিং বেসটা কিরকম দেখতে হয় আর ফসফেট সুগারটা কোথায় থাকে। তো এই নাইট্রোজেন কন্টেনিং বেসের কথা যখন হচ্ছে, তখন আমাদের ডিএনএ এর মধ্যে দু ধরনের নাইট্রোজেন কন্টেনিং বেস থাকে, নাম্বার 1 অ্যান্ড নাম্বার 2। একটার নাম হচ্ছে গিয়ে পিউরিন, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে পিরিমিডিন। পিউরিন বেস থাকে এবং পিরিমিডিন বেস থাকে। কেন এগুলোকে নাইট্রোজেন যুক্ত বেস বলা হয়? কারণ তোমরা যদি এর কেমিক্যাল স্ট্রাকচার বা রাসায়নিক গঠনটা দেখো, দেখো এখানে সি ফর কার্বন, এইচ ফর হাইড্রোজেন, এন রয়েছে, এন হচ্ছে গিয়ে নাইট্রোজেন। তো এটার মধ্যে কি রয়েছে, নাইট্রোজেন রয়েছে পিউরিন বেসটা। পিরিমিডিন বেসের মধ্যেও দেখো 3 নম্বর পজিশনে একটা নাইট্রোজেন রয়েছে, 1 নম্বর পজিশনে একটা নাইট্রোজেন রয়েছে এই বেঞ্জিন রিংগুলোর মধ্যে। সেই তুলনায় যখন শর্করা দেখেছিলে, এখানে দেখো কোনো নাইট্রোজেন ছিল না, কারণ এটা শর্করা, কার্বোহাইড্রেট। তো এর মধ্যে দেখো যা যা ছিল সেগুলো প্রত্যেকটাই বেসিক্যালি কি ছিল, দেখো কার্বন রয়েছে, হাইড্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, এদিকেও কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন রয়েছে। তো এই যে দুটো শর্করার মধ্যে পার্থক্যটা কোথায় হলো, এই দুটো শর্করার মধ্যে যেটা মেজর পার্থক্য রাইবোজ আর ডিঅক্সিরাইবোজের মধ্যে, সেটা হচ্ছে রাইবোজ শর্করায় 2 নম্বর কার্বনটাতে একটা হাইড্রক্সিল গ্রুপ, যেটা ওএইচ বলা হয়, হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে। এটা আমি একটু অন্য রং দিয়ে দেখাচ্ছি, এই যে হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে। আর ডিঅক্সিরাইবোজ শর্করায় হাইড্রক্সিল গ্রুপের বদলে শুধুমাত্র হাইড্রোজেন রয়েছে। এই 2 নম্বর কার্বনের হচ্ছে গিয়ে শর্করার গঠনে দ্বিতীয় কার্বনটার হাতের সাথে কার্বনের ভ্যালেন্সি কত, তোমরা হয়তো রসায়নে অলরেডি পড়েছো, ভৌত বিজ্ঞানে, যে কার্বনের শেষ কক্ষে 4টে ইলেকট্রন থাকে, 4টে ইলেকট্রন থাকে শেষ কক্ষে। আর অষ্টকের নিয়ম অনুযায়ী অক্টেট, আমরা জানি অক্টেটে হচ্ছে গিয়ে 8টা ইলেকট্রন সবসময় এক একটা কম্পাউন্ড রাখতে চায়, লাস্ট কক্ষে 8টা ইলেকট্রন থাকবে। তাহলে কার্বন কতগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রনকে নিতে পারবে, কার্বন হচ্ছে গিয়ে আরো 4টে হচ্ছে গিয়ে ভ্যালেন্সি। তাহলে কার্বনের ভ্যালেন্সি কত, 4, কারণ 4টে কার্বন হচ্ছে, 4টি ইলেকট্রন হচ্ছে গিয়ে কার্বনের লাস্ট কক্ষে ঘুরছে। কার্বনের যদি নিউক্লিয়াসে প্রোটন থাকে, নিউট্রন থাকে, আর তার চারপাশের কক্ষগুলোতে হচ্ছে গিয়ে কি থাকবে, ইলেকট্রন থাকবে। তো সেই ইলেকট্রনের কক্ষতে কি থাকে, লাস্ট কক্ষে 4টে থাকে। তো ভ্যালেন্সি কত কার্বনের, সেই কারণে অক্টেটের রুল অনুযায়ী সেটা হচ্ছে কার্বনের ভ্যালেন্সি 4। তোমরা এখানে যদি প্রত্যেকটা কার্বনকে দেখো, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, প্রত্যেকটারই দেখো কার্বনের এটা হচ্ছে কি একটা হাত, দুটো হাত, এদিকে একটা 3টে হাত তৈরি করেছে, আর এখানে একটা 4টে হাত। তো এই কার্বনটা যেটার কথা হচ্ছে, প্রত্যেকটা কার্বনেরই কটা করে, 4টে করে হচ্ছে কি হাত রয়েছে, বেসিক্যালি কি 4টে ভ্যালেন্সির জন্য 4টেও বন্ড তৈরি করতে পারে। তো এনিওয়ে, দ্বিতীয় কার্বনটার সাথে মেন পার্থক্য রাইবোজের কি, রাইবোজের হচ্ছে এখানে একটা হাইড্রক্সিল গ্রুপ আছে শর্করাটার, আর ডিঅক্সিরাইবোজের দ্বিতীয় কার্বনটাতে কি রয়েছে, শুধুমাত্র হাইড্রোজেন গ্রুপটাই, হাইড্রোজেনই উপস্থিত রয়েছে। সেই কারণে ডিঅক্সি, অক্সিজেনটা বেরিয়ে গেছে হাইড্রক্সিল থেকে, তো সেই কারণে বলা হচ্ছে ডিঅক্সি রাইবোজ। রাইবোজটাতে যা ছিল সেখান থেকে অক্সিজেনটা দ্বিতীয় কার্বন থেকে বেরিয়ে গেছে, তাই ওটা ডিঅক্সি কথাটা হচ্ছে কি চলে আসছে। ঠিক একইভাবে পিউরিন এবং পিরিমিডিনের কথা যখন হচ্ছে, পিউরিনে তোমাদের রাসায়নিক গঠনটা হয়তো জাস্ট বোঝার চেষ্টা করো, এই স্ট্রাকচারগুলোকে এখনই মনে রাখার হয়তো দরকার নাও পড়তে পারে, কিন্তু যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে কি বোঝার জন্য এটাকে ভালো করে বুঝতে পারো, মনে রাখতে পারো। তো
তো এই পিউরিন বেস কি কি রয়েছে? আমাদের ডিএনএ এর মধ্যে দু ধরনের পিউরিন থাকে, একটা হচ্ছে অ্যাডেনিন এবং দ্বিতীয়টা হচ্ছে গুয়ানিন। আর পিরিমিডিন বেস কোনগুলো থাকে? একটা হচ্ছে সাইটোসিন এবং থায়ামিন যদি ডিএনএ হয়। যদি আরএনএ হয় তাহলে থায়ামিনটা থাকে না, তার বদলে থাকে ইউরাসিল। কিসের ক্ষেত্রে? আরএনএ এর ক্ষেত্রে। আরএনএ এর ক্ষেত্রে থাকে হচ্ছে গিয়ে সাইটোসিনটা থাকে এবং ইউরাসিলটা থাকে। ব্লুতে দেখাচ্ছি, এটা যদি আরএনএ তে সাইটোসিন এবং ইউরাসিল থাকবে, এদিকে অ্যাডেনিন রয়েছে, গুয়ানিন রয়েছে। আর যদি এটা হচ্ছে কি তৈরি করছে? আর এন এ, এটাতে এই চারটে হচ্ছে গিয়ে রয়েছে। আর যদি এটা ডিএনএ হয় তাহলে ডিএনএ এর বেস পেয়ার গুলো হচ্ছে বেসিক্যালি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থায়ামিন। এই যে লাল রঙের, এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ডিএনএ তে এই চারটে বেস থাকে। ওকে, তাহলে কি কি হলো আমরা আলোচনা করলাম। তাহলে দুটো জিনিস পাওয়া গেল, একটা হচ্ছে পেন্টোজ সুগার, দু নম্বর একটা নাইট্রোজেন কন্টেনিং বেস। কতগুলো বেস আছে? আমাদের চারটে বেস আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন যদি ডিএনএ হয়, অথবা ইউরাসিল যদি আরএনএ হয়। এই চারটে বেস। পেন্টোজ সুগারের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের দুটো পেন্টোজ সুগার রয়েছে, একটা হচ্ছে গিয়ে রাইবোজ, একটা হচ্ছে গিয়ে রাইবোজ, আর একটা হচ্ছে গিয়ে ডিঅক্সি রাইবোজ। তো এই দুটো হচ্ছে গিয়ে রইলো। তাহলে আর বাকি কি রইলো? বাকি রইলো হচ্ছে গিয়ে আর একটাই জিনিস, ফসফেট। তাহলে ফসফেটটা কোথায় থাকে ডিএনএ এর মধ্যে? এটাই হচ্ছে গিয়ে প্রশ্ন। তাহলে ডিএনএ ফসফেটটা আমরা এবারে কুইকলি দেখে নেব। তো একটা যখন ডিএনএ নিউক্লিওটাইডের কথা হচ্ছে, এই যে শর্করা যেটা রাইবোজ সুগার ছিল, তার সাথে একটা করে বেস যুক্ত হয়। আর এই পুরো জিনিসটার গোড়াটায় যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে ফসফেট গ্রুপটা, একটা ফসফেট। তো এইটাকে বলা হয় নিউক্লিওটাইড। কাকে বলছে? যেখানে একটা শর্করা রয়েছে, একটা নাইট্রোজেন কন্টেনিং বেস রয়েছে, আর একটা ফসফেট গ্রুপ রয়েছে, এটাকে বলা হয় নিউক্লিওটাইড। এরকম অনেকগুলো নিউক্লিওটাইড বেসিক্যালি পরপর জুড়ে জুড়ে কি তৈরি করে? একটা চেন তৈরি করে। কিসের চেন তৈরি করে? একটা স্ট্র্যান্ড তৈরি করে। কিসের স্ট্র্যান্ড? ডিএনএ এর একটা পলিনিউক্লিওটাইড চেন। কারণ নিউক্লিওটাইড হচ্ছে গিয়ে গঠনগত একটা যে একক ডিএনএ, সেই নিউক্লিওটাইড গুলো যখন একে অপরের সাথে, হ্যালো, কেউ কোনো কোশ্চেন করছে? হ্যালো, শ্রীরামপুর গার্লস মোস্ট প্রবাবলি। শ্রীরামপুর গার্লস অডিওটা অন আছে? শ্রীরামপুর গার্লস অডিওটা অন রয়েছে। ওকে, ওকে, লেটস গো ব্যাক টু দ্য টপিক এগেন। তাহলে এই যে নিউক্লিওটাইডের কথাটা হচ্ছিল, তাহলে এইরকম নিউক্লিওটাইড ধরে নেওয়া যাক, একটার পর এক একটা নিউক্লিওটাইড পরপর জুড়তে জুড়তে একটা নিউক্লিওটাইড, তাতে কি রয়েছে? একটা সুগার রয়েছে। তার সাথে কি রয়েছে? একটা বেস রয়েছে। আর তার সাথে কি রয়েছে? এখানে একটা ফসফেট গ্রুপ রয়েছে, এখানে একটা ফসফেট গ্রুপ রয়েছে, একটা ফসফেট গ্রুপ রয়েছে। এই নিউক্লিওটাইডের ফসফেট গ্রুপটার সাথে আরেকটা ফসফেট গ্রুপ হয়তো জুড়ে যাবে। সেই ফসফেট গ্রুপটা জুড়বে, তার সাথে হচ্ছে গিয়ে সুগার জুড়বে, তার সাথে হচ্ছে গিয়ে বেস জুড়বে, এটা আরেকটা বেস হবে। তো এই যে গঠনটা, এটা হচ্ছে গিয়ে চলতেই
থাকে, দিয়ে একটা চেনের মতো আকার ধারণ করে। ফসফেট, ফসফেটের সাথে সুগার, সুগারের সাথে যে ফসফেটটা জুড়ছে, সরি, সেটা হচ্ছে গিয়ে একটা ফসফেট গ্রুপ, তার সাথে শর্করার যে সুগারটা রয়েছে শর্করা, আর তার সাথে একটা নাইট্রোজেন কন্টেনিং বেস রয়েছে। এই সুগারটার সাথে আবার একটা ফসফেট গ্রুপ যুক্ত হবে, সরি এটা এখানে আবার একটা ফসফেট গ্রুপ হচ্ছে গিয়ে ফসফেটটা থাকবে, তার সাথে যে সুগারটা ছিল সেই সুগারটা থাকবে, তার সাথে হচ্ছে গিয়ে আরেকটা বেস মলিকিউল থাকবে, পিউরিন বা পিরিমিডিন বেস। তারপরে আবার একটা ফসফেট, তারপরে আবার একটা ফসফেট, তার সুগার, আর তার সাথে আরেকটা বেস। এইভাবে পুরো জিনিসটা। তাহলে এখানে নিউক্লিওটাইড কোনগুলো? যদি নিউক্লিওটাইডের কথা দেখা হয় তাহলে নিউক্লিওটাইড হচ্ছে বেসিক্যালি ফসফেট সুগার বেস, ফসফেট সুগার বেস, এটা একটা নিউক্লিওটাইড, আবার ফসফেট সুগার বেস। তাহলে এখানে কটা নিউক্লিওটাইড? 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। তো এইরকম নিউক্লিওটাইড পরপর জুড়তে 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 একটা লম্বা ডিএনএ স্ট্র্যান্ড হচ্ছে কি আলটিমেটলি তৈরি হয়। ঠিক আছে, তো এই হচ্ছে কি নিউক্লিওটাইড চেন। এবারে সেই বেসগুলো কি কি? এ ফর অ্যাডেনিন, জি ফর গুয়ানিন, এখানে উদাহরণ হিসাবে টি ফর থায়ামিন তোমরা দেখতে পাচ্ছ। ঠিক এই বেসগুলোই যখন আরেকটা স্ট্র্যান্ড উল্টো দিকে থাকে তখন তৈরি করে দ্বিতন্ত্রী ডিএনএ স্ট্র্যান্ডটা। কিভাবে? তার জন্য যুক্ত হতে হবে ডিএনএর যে দ্বিতন্ত্রী স্ট্র্যান্ড, একটা মইয়ের মতো, ল্যাডারের মতো। তো সেই ল্যাডারের যে মাঝখানগুলো যে বন্ডগুলো থাকবে, যে জোড়াগুলো থাকে, সেগুলো হচ্ছে কি একে অপরের সাথে পেয়ার করে। এদিকটা একটা স্ট্র্যান্ড আর এদিকটা আর একটা স্ট্র্যান্ড। তো এই দুটো স্ট্র্যান্ড বা তন্ত্রী যদি বলা হয় তাহলে বেস পেয়ারিং বলা হয় পুরো ঘটনাটাকে, যে কোন নিউক্লিওটাইড বেসটা কার সাথে যুক্ত হবে, কার সাথে বন্ড তৈরি করবে, এটাকে বলা হয় বেস পেয়ারিং। পেয়ার মানে জোড়া, এক জোড়া মানে, জোড়াকে সবসময় ইংলিশে কি বলা হয়? পেয়ার বলা হয়। পেয়ার অফ শুজ মানে আমাদের এক জোড়া জুতো আছে, মানে জুতোকে যখন রিপ্রেজেন্ট করা হচ্ছে পেয়ার অফ শুজ, পেয়ার মানে জোড়া। এই জোড়াটা হচ্ছে কি কাদের মধ্যে হবে? সেটা হচ্ছে কি অ্যাডেনিন এবং থায়ামিনের মধ্যে। অ্যাডেনিন এবং থায়ামিন, এ অলওয়েজ হচ্ছে গিয়ে থায়ামিনের সাথে বন্ড করবে। কি বন্ড করবে? তোমরা রাসায়নিক বন্ড বোধহয় বন্ধনগুলো পড়ছো, অ্যাডেনিন সবসময় ডাবল বন্ড করবে, আর গুয়ানিন অলওয়েজ সাইটোসিনের সাথে বন্ড করবে, যেটা হচ্ছে গিয়ে ট্রিপল বন্ড। এটা হচ্ছে গিয়ে গেল ডিএনএ এর ক্ষেত্রে। কার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে? এই ঘটনাটা ঘটে ডিএনএ এর ক্ষেত্রে। কিন্তু আরএনএ এর যদি একটা স্ট্র্যান্ড দেখা যায়, আরএনএ স্ট্র্যান্ডে টিটা কখনোই থাকে না, তার বদলে হচ্ছে কি ইউরাসিল থাকে। ওকে, তো এই ঘটনাটা তাহলে এটি জিসি। ঠিক এই লজিকেই তোমরা এখানে এবারে দেখতে পাবে যে একটা ডবল স্ট্র্যান্ড কিরকম দেখতে হয়। এটা একটা সিঙ্গেল স্ট্র্যান্ড, একতন্ত্রী। দেখো এইটা হচ্ছে কি একটা স্ট্র্যান্ড। উল্টো দিকের স্ট্র্যান্ডটা কিরকম? উল্টো দিকের স্ট্র্যান্ডটা হচ্ছে এইটা, যেটা আমি লাল রঙের এটাতে দেখাচ্ছি। তাহলে কটা স্ট্র্যান্ড আছে? 1 নম্বর স্ট্র্যান্ড এবং 2 নম্বর স্ট্র্যান্ড। তাহলে এবারে এই দুটো স্ট্র্যান্ড একে অপরের সাথে যুক্ত অবস্থায় কিভাবে থাকে? তারা বেসের সাথে যুক্ত থাকে। যেমন আমি যদি জুম করি, দেখো অ্যাডেনিন সবসময় থায়ামিনের সাথে ডবল বন্ড করেছে মাঝখানে, গুয়ানিন সবসময় সাইটোসিনের সাথে ট্রিপল বন্ডে যুক্ত থাকবে, জি এর উল্টো দিকে এ কখনোই থাকবে না, বা জি এর উল্টো দিকে টি কখনোই থাকবে না। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে সেটা কিন্তু মিউটেশন করতে পারে। মিউটেশন শব্দটা হয়তো তোমরা শুনেছ বিভিন্ন সিনেমার থ্রু দিয়ে হোক বা পড়াশোনা করেছো মিউটেশন নিয়ে। তো জেনেটিক মিউটেশন, জিনে যে মিউটেশনটা হয়, সেই মিউটেশনগুলো বেসিক্যালি এই বেস পেয়ারিং এর ত্রুটির কারণেই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে বেস পেয়ারিং এর ত্রুটি। সেটা ডিএনএ তে যদি সেই ত্রুটি থাকে, সেটা থেকে ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হবে সেখানেও সেই ত্রুটিটা রয়ে যায়, ভুলটা রয়ে যায়। সেখান থেকে সেই আরএনএ থেকে যখন প্রোটিন তৈরি হবে রাইবোজোমের সাহায্যে,
তখন হচ্ছে গিয়ে সেই ত্রুটিটা প্রোটিনের মধ্যেও রয়ে যায়, দিয়ে একটা যে প্রোটিনটা তৈরি করার কথা ছিল, উদাহরণ হিসাবে ধরে নাও একটা গ্রোথ হরমোন তৈরি করার কথা ছিল, তার বদলে গ্রোথ হরমোনটা ভুল তৈরি হবে, এবং সেটা কি করবে, আলটিমেটলি তোমাদের বা যে কোনো কারোর গ্রোথকে ব্যাঘাত ঘটাবে, যার শরীরে এরকম হচ্ছে গিয়ে গ্রোথ হরমোন তৈরিটা হচ্ছে না ঠিক মতো। কেন হচ্ছে না? গ্রোথ হরমোনের যে ডিএনএটা রয়েছে, জিনটা রয়েছে, তার মধ্যে কোথাও একটা ত্রুটি রয়েছে, তার ফলে আরএনএটাও ভুল তৈরি হচ্ছে, সেখান থেকে গ্রোথ হরমোন নামক প্রোটিনটাও ভুল তৈরি হচ্ছে, যে প্রোটিনটা শরীরে কোনো কার্যকরী ভূমিকা নিতে পারছে না। তো এই বেস পেয়ারিংটা হচ্ছে কি সবসময় প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং একটার সাথে আরেকটা পরপর কিভাবে আসছে সেটাও গুরুত্বপূর্ণ। ঠিক একইভাবে তোমরা নিচের 3 নম্বরটায় দেখো, থায়ামিন অ্যাডেনিন, দুই দুই ডবল বন্ড করেছে অ্যাডেনিনের সাথে থায়ামিন। তাহলে এই জিনিসটাই, এই রাসায়নিক যে ঘটনাটা ঘটছে, তোমরা এদিকেও আলটিমেটলি এটা কি তৈরি করে, এটা হচ্ছে ফাইনাল ডিএনএ স্ট্রাকচার তোমরা দেখতে পাচ্ছ গঠন, যেটা কে তৈরি করেছিলেন, কে আবিষ্কার করেছিলেন ডিএনএ গঠনটা, কে বর্ণনা করেছিলেন, যার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, এনিওয়ান? এই ডিএনএ দ্বিতন্ত্রী স্ট্রাকচারের যে মডেলটা, এটা কে বর্ণনা করেছিলেন? দুজন বিজ্ঞানীর নামের কথা হয়েছিল, তার সাথে আমি আরেকজন বিজ্ঞানীর নামের কথাও বলেছিলাম। এনিওয়ান, এনি স্কুল? এই ডিএনএ স্ট্রাকচার বা এই গঠনটাকে আরেকটা নাম আছে, এই মডেলটাকে, যেটা তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ। এনিওয়ান, এনি স্কুল? বাঁশবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল, শ্রীরামপুর, এসআর কেএস ভিএম, বেড়গ্রাম, দুয়ারবাসিনী গার্লস। ডিএনএর ওই গঠনটাকে হচ্ছে কি কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? দুজনের নাম বলেছিলাম, সেখান থেকে হচ্ছে কি একটা ভালো বইয়ের নামও আমি হচ্ছে কি বলেছিলাম, আমার মনে পড়ছে, ওয়াটসন এবং ক্রিকের মডেল। ওয়াটসন এবং ক্রিক বিজ্ঞানী, ডিএনএর যে গঠনটা, দ্বিতন্ত্রী যে গঠন, কে বর্ণনা করেছিলেন? ওয়াটসন এবং ক্রিক। তার সাথে আরেকজন ফিমেল বিজ্ঞানী, একজন মহিলা বিজ্ঞানীর হচ্ছে গিয়ে নাম বলেছিলাম, কারোর মনে আছে? সেই মহিলা বিজ্ঞানী যার গবেষণার উপর ভিত্তি করেই ওয়াটসন এবং ক্রিক হচ্ছে গিয়ে সেই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছিলেন যে ডিএনএর গঠনটা এরকম। সেই মহিলা বিজ্ঞানীর নাম কি? দ্য লেডি? এনিওয়ান? নো ওয়ান? রোজালিন ফ্র্যাঙ্কলিন বলে একজন বিজ্ঞানী ছিলেন, আমি ছবিটা আরেকবার দেখাচ্ছি তোমাদের, আই থিঙ্ক তোমরা এনাদের দেখেছো, এই ছবিটা তোমাদের মনে পড়ছে। জেমস ওয়াটসন, দেখো পেছন দিকে ডিএনএর ওই গঠনটা নিয়ে ওনারা হচ্ছে গিয়ে বর্ণনা করছেন, জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। সেই সূত্রে ডিএনএর গঠনটাকে বলা হয় যে ওয়াটসন অ্যান্ড ক্রিকের মডেল, কিন্তু এনাদের গবেষণার একটা মূল যে জায়গা, সেটা রোজালিন ফ্র্যাঙ্কলিনের গবেষণার অংশ। তো রোজালিন ফ্র্যাঙ্কলিনকেও ইকুয়াল কন্ট্রিবিউটর ধরা হয়, সমান কন্ট্রিবিউশন ওনারও রয়েছে এই ডিএনএর স্ট্রাকচারটার গঠনটা বর্ণনা করতে। ওকে, সো ওয়াটসন এবং ক্রিক, যে তাহলে আজকে তোমরা যে ডিএনএর দ্বিতন্ত্রী গঠনটা দেখলে, এই দ্বিতন্ত্রী গঠনটা বেসিক্যালি হচ্ছে গিয়ে ওয়াটসন এবং ক্রিকের মডেল। ওকে, তো চলো আমরা কুইকলি একটা জিনিস করব, লেটস ওপেন আ ব্ল্যাঙ্ক স্লাইড। প্রত্যেকটি স্কুলকে বলবো যে মাইক্রোফোনটা অন করতে। ধরে নিচ্ছি এটা হচ্ছে গিয়ে ডিএনএ এর একটা স্ট্রাকচার, 5 প্রাইম 3 প্রাইম, এই 5 প্রাইম 3 প্রাইম বেসিক্যালি 5 নম্বর, যেটা এখানে দেখতে পাচ্ছ 5, আর একটা দিক হচ্ছে গিয়ে 3 নম্বর ধরা হয়, যেহেতু রাইবোজের 3 নম্বর অংশটার উপর ভিত্তি করে, আমি সেইটা ব্যাখ্যা করিনি। সুগারের দেখো এটা 5 নম্বর আর 3 নম্বর কার্বন, তো সেই কার্বনের ওপর নির্ভর করে যখন নিউক্লিওটাইডকে বর্ণনা করা হয়, তখন হচ্ছে কি সেটা
ওরকম ভাবে লেখা হয় যে কোন দিক থেকে কোন দিকে সুতোটা যাচ্ছে। যেমন তোমরা এখানেও দেখতে পাচ্ছ ফসফেটটা কোন দিকে রয়েছে, 5 নম্বর দিকে, কারণ এইটা হচ্ছে কি 5 নম্বর কার্বন, এই পজিশনের কার্বনটা। আর এটা হচ্ছে কি 3 প্রাইম, কারণ 3 নম্বরের হাইড্রক্সিল গ্রুপটা রয়েছে। তো এনিওয়ে, এই পার্টটাকে যদি ছেড়েও দিই তাহলে 5 নম্বর 3 নম্বর আমি একটা ডিএনএ এর একতন্ত্রী স্ট্রাকচারটা আঁকছি। ফর এক্সাম্পল এখানে একটা এ আছে, জি, টি, সি, সি, জি, টি, এ, এ। এগুলো হচ্ছে গিয়ে একটা একটা ডিএনএ এর একটা সিঙ্গেল স্ট্র্যান্ড। র্যান্ডামলি আমার যেটা মনে হয়েছে আমি সেরকম একটা আনুমানিক কল্পনা করে একটা স্ট্র্যান্ড তৈরি করেছি। তাহলে এর যে দ্বিতন্ত্রীটা হবে সেটা সাধারণত তার উল্টো দিকটা হয়, 3 প্রাইম টু 5 প্রাইম। এবং তোমাদেরকে বলতে হবে এই বেসগুলোর উল্টো দিকে কোন কোন বেস থাকবে। এটাই হচ্ছে তোমাদের কাছে কোশ্চেন। প্রত্যেকটি স্কুল হচ্ছে কি নিজেদের মাইক্রোফোন অন করবে, অন করে বলবে ফার্স্টের থেকে লেট স্টার্ট ফ্রম দিস সাইড, এখানে কোন কোন বেস হবে এবং তার মধ্যে রাসায়নিক গঠনটা কোন বন্ড হচ্ছে গিয়ে সেখানে থাকবে। তো লেট স্টার্ট উইথ, আমি এখানে একটা মার্কিংও করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যাতে তোমাদের বলতে সুবিধা হয়। স্যার হ্যাঁ বলো প্রথমেরটা, দ্য ফার্স্ট ওয়ান। হ্যালো, স্যার অবধি শুনতে পারলাম, তারপরটা শুনতে পাইনি, কেটে গেছে। প্রথমেরটা লেখা আছে অ্যাডেনিন। অ্যাডেনিনের উল্টো দিকে কার সাথে বেস পেয়ারিং করবে অ্যাডেনিন? কোন একটি স্কুল চেষ্টা করছে, মাইক্রোফোন অন করেছে, বলো। শোনা যাচ্ছে না। গুয়ানিন, অ্যাডেনিনের সাথে গুয়ানিন একজন বলছে, জি বলছে, ঠিক বলছে? আমি যদি ঠিক শুনে থাকি গুয়ানিন। আচ্ছা মাঝখানে কি বন্ড হবে তাহলে? ডবল বন্ড না ট্রিপল বন্ড? তিনটে হবে নাকি দুটো হবে? কি ধরনের বন্ড হবে? বন্ধন, রাসায়নিক বন্ধন? দুটো হবে। আচ্ছা দুটো বলছে, অ্যাডেনিনের সাথে গুয়ানিনের দুটো বন্ড হবে, এটা কি ঠিক বললো? কোন একটি স্কুল কনফার্ম করো। কোন একটি স্কুল? এনিওয়ান? কেউ নয়? আচ্ছা অলরেডি টাইম হয়ে গেছে। ওকে আমি কুইকলি বলে দিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে অ্যাডেনিনের সাথে অলওয়েজ থায়ামিন বন্ড তৈরি করবে এবং সেখানে হবে হচ্ছে গিয়ে ডবল বন্ড। গুয়ানিনের সাথে সাইটোসিন, ট্রিপল বন্ড। থায়ামিনের উল্টো দিকে থাকবে এ অলওয়েজ টি। একটু আগেই বলেছি অ্যাডেনিন এবং থায়ামিন অলওয়েজ ডবল বন্ড করে, এবং গুয়ানিন এবং সাইটোসিন এরা হচ্ছে গিয়ে তিনজন নিজেদের মধ্যে ট্রিপল বন্ড করে। তাহলে সেই হিসাবে থায়ামিন আর অ্যাডেনিনের মধ্যে ডবল বন্ড, সি এর উল্টো দিকে হবে হচ্ছে গিয়ে জি, জি, এখানে জি এর উল্টো দিকে সি, এদের মাঝখানে হবে হচ্ছে গিয়ে ট্রিপল বন্ড, 1 2 3, 1 2 3। থায়ামিনের উল্টো দিকে আবার হবে হচ্ছে গিয়ে অ্যাডেনিন, এদের মধ্যে ডবল বন্ড, এখানেও টি, এখানেও টি, এদের মধ্যে কি হবে? ডবল বন্ড হবে। এইভাবে হচ্ছে গিয়ে একটা হোল ডিএনএ স্ট্রাকচার হচ্ছে গিয়ে তৈরি হয়। আমাদের এরকম একটা বিশাল বড় লম্বা একটা একতন্ত্রী দ্বিতন্ত্রী আমাদের ডিএনএ রয়েছে। ওকে, তো নেক্সট দিন থেকে আমরা সেল সাইকেল সেল ডিভিশন নিয়ে আলোচনা করব। কারো যদি কোনো কোশ্চেন থাকে ইউ ক্যান আস্ক। আশা করি তোমরা হচ্ছে গিয়ে বেস পেয়ারিং বা বন্ডটা বুঝতে পেরেছো। ওকে, সো দিস ইজ অল ফর টুডে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, ইউ ক্যান লিভ ফর দ্য নেক্সট ক্লাস। একটু ক্লাসে তোমরা আগে জয়েন করার চেষ্টা করবে। আজকে জয়েন করতে করতে অলমোস্ট 12টা 45, 11টা 45 হয়ে গিয়েছিল।
ওকে, সো একটু স্কুলগুলিকে রিকোয়েস্ট করবে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেওয়ার জন্য। সো ইউ ক্যান লিভ। স্মৃতি রামকৃষ্ণ ডিজিএইচএস মাসবেড়িয়া মিউনিসিপ্যাল হাই স্কুল দিয়েছে, দোয়ারবাসিনী গার্লস একটু অ্যাটেন্ডেন্সটা, দোয়ারবাসিনী গার্লসও দিয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ। বেরগ্রাম একটু অ্যাটেন্ডেন্স, বেরগ্রামও দিয়ে দিয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।